নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সকলকেই আমার এই চ্যানেলটিতে স্বাগত। তো আজকে আমরা যেই কবিতাটি সম্পর্কে পড়ব সেটার নাম হলো ওড টু অটাম। প্রথমেই আমরা এই কবিতাটিতে যে টাইটেল রয়েছে ওড টু অটাম, তো এই ওড কথাটির অর্থ হলো এ পোয়েম দ্যাট ইজ রিটেন ফর এ স্পেশাল ওকেশন অর দ্যাট স্পিক্স টু এ পার্টিকুলার পার্সন অর থিং। অর্থাৎ ওড হলো এমন একটি কবিতা যেটা কোনো একটি বিশেষ ঘটনা বা কোনো একটা বিশেষ কিছুকে নিয়ে লেখা হয়। সেটা কোনো প্রাণীও হতে পারে বা কোনো বস্তুও হতে পারে, সেটা যে কোনো কিছুই হতে পারে। তো সেটা নিয়ে যখন কবি কিছু লেখেন বা এরকম কিছু কবিতা হয়, যখন সেরকম কোনো কিছুকে নিয়ে লেখা যখন হয় কোনো কবিতা, তখন সেগুলোকে হচ্ছে ওড বলা হয়। ঠিক তেমনি আমরা এই টাইটেল থেকেই বুঝতে পারি যে এই কবিতাটার মধ্যে অটম সম্পর্কে বলা হয়েছে, তাই এই কবিতাটির নাম হচ্ছে ওড টু অটাম। তো প্রথমেই আমরা যা পাচ্ছি, এই কবিতাটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে কবি জন কিটস। তিনি এই কবিতাটি লিখেছিলেন হচ্ছে 1819-এ। এটা হচ্ছে পাবলিশ হয়েছিল 1820-তে লামিয়া ইজাবেলা দ্য ইভ অফ সেন্ট অ্যাগনিস অ্যান্ড আদার পোয়েমস নামক একটি কবিতা সংকলনের একটি বইয়ে। এই কবিতাটির রাইম প্যাটার্ন হলো এবি এবি সিডিই ডিসিসিই, এবং এই কবিতাটিতে টোটাল 33 লাইন্স রয়েছে এবং প্রত্যেকটি স্ট্যান্জাতে 11টি করে লাইন রয়েছে। তো এবার আমাদের প্রথম স্ট্যান্জায় আসা যাক, কি বলেছে কবি। সিজন অফ মিস অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস, অর্থাৎ কবি বলতে যাচ্ছেন অটমকে যে এটা হচ্ছে একটা কুয়াশাময় একটা ঋতু, এবং এই সময় যে ফলগুলো হয় সেগুলো হচ্ছে গন্ধ ও স্বাদে এবং ভরপুর থাকে। মেলো ফ্রুটফুলনেস, ক্লোজ বসম ফ্রেন্ড অফ দ্য ম্যাচুরিং সান, অর্থাৎ এখানে কবি হচ্ছে অটম ঋতুকে বলছেন যে তিনি হচ্ছেন যে সূর্য সেই সময়ের, মানে অটমের সময় তার হচ্ছে খুবই কাছের বন্ধু, ম্যাচুরিং সান। অর্থাৎ এই সময় সূর্যটা অনেকটা মাথার ওপরে থাকে আর কি, তাই বলছে ম্যাচুরিং সান। কনস্পায়ারিং উইথ হিম হাউ টু লোড অ্যান্ড ব্লেস, অর্থাৎ অটম এই সময় সূর্যের সাথে হচ্ছে এক প্রকার ষড়যন্ত্র করে বা প্ল্যান করে বলতে পারো। তো কি প্ল্যান করে? লোড অ্যান্ড ব্লেস, কী করে ভরে দেওয়া যায় এবং আশীর্বাদ করতে পারে, এই দুটো জিনিস হচ্ছে সূর্যের সাথে অটম প্ল্যান করে। উইথ ফ্রুট দ্য ভাইন্স দ্যাট রাউন্ড দ্য থ্যাচ ইভস রান, অর্থাৎ যে লতাগুলো রয়েছে বা গাছের যেসব লতালো যেসব গাছ হয়, সেই সব গাছে যেসব ফল হয়, এখানে কবি বিশেষত আঙ্গুরকে বোঝায়, আঙ্গুর জাতীয় ফলকেই বুঝিয়েছেন, কারণ আঙ্গুরের যে গাছগুলো হয় সেগুলো হচ্ছে লতালো টাইপেরই হয়। তো সেই লতালো ফলগুলো হচ্ছে থ্যাচ ইভস রান, মানে সেগুলো হচ্ছে যে খড়ের যে ছাউনি হয় সেই ছাউনির উপর এঁকে বেঁকে জড়িয়ে থাকে এবং সেগুলোর মধ্যে সেই ফলগুলো হয়ে থাকে। সেগুলো কোন সময় হয়ে থাকে? যখন অটাম, এই অটাম ঋতুতে সেই খড়ের ছাউনির উপর কবি দেখাতে চেয়েছেন যেন আঙ্গুর ফল হয়ে আছে। টু বেন্ড উইথ অ্যাপেলস দ্য মস্ট কটেজ ট্রিজ, এবং সেই সময় যে মস্ট কটেজ ট্রিজ বলতে এখানে কবি যে কোনো একটা কুটিরের আশেপাশে যেসব গাছ থাকে সেই গাছগুলোর মধ্যে কি এক প্রকারের শ্যাওলা জমে যায়। বর্ষার পরে যেহেতু অটম আসে, সেহেতু বর্ষাকাল চলাকালীন সেই সব গাছের মধ্যে বিভিন্ন রকমের শ্যাওলা হয়ে থাকে, এবং সেই শ্যাওলা জাতীয় মস্ট কটেজ ট্রিজগুলোর মধ্যে অ্যাপেল, অর্থাৎ আপেল আপেল প্রচুর পরিমাণে আপেল হয় এবং সেগুলো সেই আপেলের ভরে একদম ঝুঁকে যায়। টু বেন্ড উইথ অ্যাপেলস দ্য মস্ট কটেজ ট্রিজ অ্যান্ড ফিল অল ফ্রুট উইথ রাইপনেস টু দ্য কোর, এবং সমস্ত ফল যেগুলো আছে সেগুলোর একদম ভেতর অবধি একদম পুরো পেকে যায় এই সময়,
একদম এই অটম ঋতুতে সমস্ত ফল একদম তার শেষ পর্যায়ে চলে আসে, অর্থাৎ কোনো ফলই আর কাঁচা থাকে না, সব ফল একদম ভেতর অবধি একদম পুরো পেকে যায়। টু সোয়েল দ্য গার্ড, অর্থাৎ এই সময় যে এক প্রকার লাউ টাইপের বলতে পারো বা ফোলা টাইপের এক প্রকার ফল হয়, সেই ফলগুলো একদম ফুলে ওঠে। অ্যান্ড প্লাম দ্য হেজেল শেলস, এবং হেজেল শেলস অর্থাৎ হালকা বাদামি রঙের কিছু বাদাম টাইপের ফল হয়, সেই ফলগুলো একদম ফুলে ওঠে। উইথ এ সুইট কার্নেল, অর্থাৎ এই বাদাম টাইপের যে ফলগুলো হয় সেগুলোর কার্নেল অর্থাৎ যে শ্বাস হয় সেগুলো হচ্ছে খুব মিষ্টি হয়ে যায় এই সময়। কখন হয়? এই অটমের সময়। টু সেড বাডিং মোর, এবং আরও কি হয় এই অটমে? আরও হয় বাডিং মোর, মানে অনেক ফুলের কুঁড়ি এই সময় আরও প্রচুর পরিমাণে হয়, কারণ এমনি সময় তো গ্রীষ্মের সময় বিভিন্ন রকমের ফুল হয়, তো এই অটমের ঋতুতে আরও প্রচুর পরিমাণে অনেক ফুল হয়। অ্যান্ড স্টিল মোর লেটার ফ্লাওয়ার্স ফর দ্য বিজ, এবং আরও অনেক লেটার ফ্লাওয়ার্স ফর দ্য বিজ, অর্থাৎ গ্রীষ্মের পরে যেগুলো ফুল হচ্ছে, অর্থাৎ অটমে যেসব ফুল হচ্ছে সেগুলো কি মৌমাছিদের জন্য এক প্রকার বরদান টাইপের। তারা তারা ভাবছে, আমরা পরের লাইনে পাবো যে আনটিল দে থিং ওয়ার্ম ডেজ উইল নেভার সিজ, অর্থাৎ লেটার ফ্লাওয়ার্স ফর দ্য বিজ, মানে মৌমাছিদের জন্য এত পরিমাণে ফুল হয় এই অটাম ঋতুতে, তারা ভেবে বুঝতে পারে না যে আনটিল দে থিঙ্ক ওয়ার্ম ডেজ উইল নেভার সিজ, তারা ভেবে বুঝতে পারে না যে এই গ্রীষ্ম বোধহয় আর শেষই হবে না। তাদের কাছে সেটা এখনও যেন মনেই হয় যেন এখনও গ্রীষ্মকালই চলছে, এখনও অটাম বোধহয় আসেইনি বা এরকম টাইপের কিছু। তারা মনে করে যেন এখনও গ্রীষ্মকালই রয়ে গেছে। ফর সামার হ্যাজ ওভার ব্রিম দেয়ার ক্লামি সেলস, এবং তাদের যে গ্রীষ্মকালে তারা তো আর কি মধু সংগ্রহ করে ফুলের থেকে এই মৌমাছিগুলো, তো তাদের যে মৌচাক সেগুলো হচ্ছে অলরেডি হচ্ছে মধুতে একদম ভরপুর থাকে, এবং এই অটামে যখন আরও প্রচুর পরিমাণে ফুল হয় তখন সেই মৌমাছিগুলো আরও প্রচুর পরিমাণে মধু সংগ্রহ করে, যার ফলে কি হয় তাদের মৌচাকগুলো একদম মধুতে ভরে যায়। ক্লামি সেলস বলতে এখানে কবি একদম চিপচিপে টাইপের হয়ে যায় মধুতে, মৌমাছির যে চাকগুলো থাকে সেগুলো একদম পুরো মধুতে একদম চিপচিপে হয়ে যায়। তো এই ছিল স্ট্যান্জা 1। তো স্ট্যান্জা 1-এ আমরা পাচ্ছি যে এমন একটা অটমের দৃশ্য যেখানে হচ্ছে কবি আমাদেরকে এমন একটা বলতে, বেসিক্যালি তোমরা বলতে পারো এমন একটা সকালে, অটামের এমন একটা সকাল যেখানে হচ্ছে চারিদিক ফলে ফুলে সব জায়গায় একদম ভরপুর, এবং সব ফল মূল সব একদম অটমের জন্য একদম পুরো পেকে আছে, এবং মৌমাছির মৌচাক একদম মধুতে পুরো ভরা এবং পুরো চিপচিপে হয়ে আছে। এরকম একটা দৃশ্য অটমের সকালের কবি আমাদের কাছে তুলে ধরছেন এই স্ট্যান্জা 1-এ। এবার আসছি হচ্ছে নেক্সট স্ট্যান্জা 2-তে। এই স্ট্যান্জা 2-তে কবি আমাদেরকে বলেছেন, আমরা পাবো হু হ্যাজ নট সিন দি অফ অ্যামিড দি স্টোর, অর্থাৎ এখানে হ্যাদ বলছে হ্যাজ, এবং দি বলতে হচ্ছে ইউ, এবং তাই মানে হচ্ছে ইয়োর। তো আমরা লাইনটি পাচ্ছি হচ্ছে হু হ্যাজ নট সিন ইউ অফেন অ্যামিড ইয়োর স্টোর, অর্থাৎ কবি যে বলছে অটমকে উদ্দেশ্য করে বলছে, কে দেখেনি তোমাকে তোমার এই শস্য ভরা একদম একটা বলতে পারো যে শস্য ভরা একটা গ্র্যানারি টাইপের একটা সিন কবি এখানে আমাদের কাছে তুলে ধরছে, যেখানে শস্য রাখা হয় ফসল কাটার পরে। সেখানে হচ্ছে অটমকে মনে হচ্ছে যেন সেই শস্য ভাণ্ডারের মাঝখানে একদম তিনি রয়েছেন, অটম রয়েছে। কে রয়েছে? অটম। কবি এখানে অটমকে উদ্দেশ্য করে বলছে যে কে তোমাকে দেখেনি যে শস্য ভাণ্ডারের মাঝখানে তুমি রয়েছো। সামটাইমস হু এভার সিক্স অ্যাব্রড মে ফাইন্ড, কেউ হয়তো যে বিদেশে যায় সেখানেও তোমাকে হয়তো, বিদেশ বা দূরেও যায় সেখানেও হয়তো তোমাকে খুঁজে পাবে। কবি এখানে বলছে কাকে খুঁজে পাবে? অটমকে। ইউ, দি মানে হচ্ছে ইউ, ইউ সিটিং কেয়ারলেস অন এ গ্র্যানারি ফ্লোর, তুমি একদম নির্বিঘ্নে নির্দ্বিধায় একদম এই শস্য ভাণ্ডারের মধ্যে বসে আছো। কে বসে আছে? অটম। তো অটমকে বলছে যে তুমি একদম নির্বিঘ্নে এই শস্য ভাণ্ডারের মাঝখানে বসে আছো।
দাই মানে হচ্ছে ইয়োর হেয়ার সফট লিফটেড বাই দ্য উইনোয়িং উইন্ড। অর্থাৎ তোমার যে কবি এখানে অটামকে একটা লেডি টাইপের কল্পনা করছেন এবং তার যে সফট লিফটেড, তার কোমল যে চুল রয়েছে সেগুলো মনে হচ্ছে যেন ঝাড়ার সময় বা বাতাস দিয়ে যখন আমরা তুষ ঝাড়ি তখন যেরকম হচ্ছে তুষগুলো আকাশে উপরে উঠে, সেরকম যেন তো এই অটামেরও চুলগুলো যেন একদম বাতাসে দুলছে। অর্থাৎ কবি এখানে পুরোটাই কল্পনা করছে যে অটামের চুলগুলো এখানে বোধহয় ওই তুষ ঝাড়ার মতো, উইনোয়িং উইন্ডের মতো, তুষ ঝাড়ার সময় যেরকম একটা হাওয়া চলে বা উপরে যখন তুষগুলো যায়, সেরকম একটা সিন কবি এখানে কল্পনা করছে। কাকে কল্পনা করছে? অটামকে। অর অন এ হাফ রিভড ফারো সাউন্ড asleep। অর্থাৎ এখানে কবি হচ্ছে অথবা মনে করছেন যে হাফ রিপড ফারো মানে হচ্ছে একটা এমন একটা ক্ষেত বা যেটার হচ্ছে খাঁজ কাটা। তোমরা দেখবে যে ক্ষেতের মধ্যে যখন কৃষকরা ফসল চাষ করে তারা বিভিন্ন খাঁজের মধ্যে ফসলটা চাষ করে। তো সেই পুরো ক্ষেতটা হচ্ছে কীরকম? হাফ রিপড মানে আধা ক্ষেতটা বোধহয় হচ্ছে কবি এখানে বোঝাতে চাচ্ছেন যেটা কাটা হয়েছে এবং বাকি আধাটা পড়ে আছে। হাফ রিপড ফারো, ফারো মানে হচ্ছে খাঁজ কাটা আর রিপড মানে হচ্ছে কাটা। তো হাফ রিপড ফারো মানে আধা কাটা খাঁজ কাটার মতো একটা দৃশ্য ক্ষেতের কবি এখানে তুলে ধরেছেন। এবং সাউন্ড অ্যাসলিপ, এবং সেই ক্ষেতের মধ্যে একদম ঘুমিয়ে পড়ে রয়েছে। ড্রাউজড উইথ ফিউম অফ পপিজ while your hook spares the next swath and all its twined flowers। অর্থাৎ এখানে হচ্ছে কবি কৃষকদেরকে এখানে কল্পনা করছেন যে ড্রাউজড উইথ ফিউম অফ পপিজ। এখানে পপিজ বলতে হচ্ছে আফিম। তো এই আফিমের যে গন্ধ, ফিউম, এই ফিউম মানে আফিম যখন কাটা হয় তখন এক প্রকার একটা গন্ধ ছড়ায়। সেই গন্ধটা এতটাই মানে নেশালু টাইপের হয় যেটার মধ্যে আর কি ঘুম এসে যায়। তো কবি বলছেন যখন কৃষকরা সেই কি বলে ফিউম অফ পপিজের যে ক্ষেতটা রয়েছে সেটাকে যখন হাফ মানে অর্ধেক কাটে, তখন তারা সেই পপিজের গন্ধে একদম নেশাগ্রস্ত বা ঘুমিয়ে পড়ে বা ঝিমিয়ে পড়ে। while your hook spares the next swath and all its twined flowers। যখন তোমার হুক মানে হচ্ছে যেই কি বলে যেই জিনিসটা বা যেই এক প্রকার খুরপি টাইপের এক প্রকার ফসল কাটার যন্ত্র যেটা দিয়ে হচ্ছে কৃষকরা কেটে থাকেন এই ফসলগুলো, সেই কোদাল টাইপের বা খুরপি টাইপের সেটা হচ্ছে যখন হচ্ছে পরবর্তী যে সোয়াথ থাকে, অর্থাৎ কৃষকরা তো অলরেডি হাফ ফসল কেটে ফেলেছে এবং পরবর্তী যে ফসলটা পড়ে থাকে, এখানে সোয়াথ বলতে এক দফা ফসল কাটার পর জমির যে ফাঁকা অংশটা পড়ে থাকে সেই অংশটার কথা বলেছেন। অর্থাৎ বাকি অর্ধেক অংশ যেটা পড়ে রয়েছে সেটার কথা বলেছে। অ্যান্ড অল ইটস টুয়াইন্ড ফ্লাওয়ার্স, এবং সেখানে যে পপিজের যে ফুলগুলো রয়েছে সেগুলো হচ্ছে দুমড়ে মুচড়ে রয়েছে। অল ইটস টুয়াইন্ড ফ্লাওয়ার্স অর্থাৎ কৃষকরা তো অলরেডি ঝিমিয়ে রয়েছে এবং তাদের যে স্পেয়ার্স, তাদের যে হুকটা রয়েছে যেটা দিয়ে তারা ফসলটা কাটে, সেটা হচ্ছে পরবর্তী যে ফসলটা রয়েছে, পরবর্তী আধ কাটা যে ফসলটা রয়েছে সেটাকে হচ্ছে ছেড়ে দেয় এবং তার যে আগার সেই ফসলগুলোর মধ্যে যে আগার মধ্যে যেগুলো হচ্ছে ফুল থাকে সেগুলো হচ্ছে পড়ে রয়েছে। অ্যান্ড সামটাইমস লাইক এ গ্লিনার ইউ ডু কিপ স্টেডি ইয়োর ল্যাডেন হেড অ্যাক্রস এ ব্রুক। এখানে আমি দায়টাকে ইয়োর বলছি কারণ এটা ইয়োরই হবে। তো অ্যান্ড সামটাইমস লাইক এ গ্লিনার ইউ ডু কিপ স্টেডি ইয়োর ল্যাডেন হেড অ্যাক্রস এ ব্রুক। এবং অনেক সময় কি হয়, তোমাকে একটা গ্লিনারের মতো মনে হয়। এখানে গ্লিনার বলতে ফসল যিনি মাথায় করে নিয়ে যান কেটে ফেলার পরে, তাকে বোঝাতে চেয়েছেন কবি এখানে। তো ফসল কাটার পর যিনি মাথায় করে নিয়ে যায় তার মতো কাকে দেখতে মনে হয়? অটামকে দেখতে মনে হয়। অ্যান্ড সামটাইমস লাইক এ গ্লিনার ইউ ডু কিপ, গ্লিনারের মতো তুমি কি করো, অর্থাৎ অটম কি করে? স্টেডি ইয়োর ল্যাডেন হেড অ্যাক্রস এ ব্রুক,
অর্থাৎ অটম তার হচ্ছে মাথাটাকে একদম সোজা রাখে, তার মাথা বোঝাই, ল্যাডেন মানে হচ্ছে এক প্রকার বোঝা, অর্থাৎ তার মাথার মধ্যে ফসল কাটার যে অংশ বাকি, মানে ফসল কেটে ফেলার পরে যে ফসলের অংশটা থাকে সেটা তার মাথায় করে নিয়ে যাচ্ছে এবং তার মাথাটা একদম সোজা অ্যাক্রস দ্য ব্রুক, মানে একদম ব্রুক বলতে একটা এক প্রকার ঝর্ণা বোঝাচ্ছে, তো ঝর্ণার দিকে তার মাথাটা হচ্ছে সোজা অবস্থায় রয়েছে, ঝর্ণার দিকে মুখ করে। অর্থাৎ কবি এখানে এক প্রকার গ্লিনারের সাথে অটামের তুলনা করছে, মানে যেন অটামকে এক প্রকার একটা গ্লিনার মনে হচ্ছে। গ্লিনার বলতে যিনি হচ্ছে ফসল এক দফা ফসল কাটার পর যিনি মাথায় করে নিয়ে যান, তার মতো মনে হচ্ছে কাকে? অটামকে। তার মাথাটা কিরকম স্টেডি এবং কোন দিকে সে তাকিয়ে আছে? অ্যাক্রস এ ব্রুক অর বাই এ সিডার প্রেস উইথ পেশেন্ট লুক। এবং তাকে এবং অটামকে আর কীরকম মনে হয়? কবি এখানে বলতে চেয়েছেন অর বাই এ সিডার প্রেস, অর্থাৎ একজন সিডার প্রেস বা যিনি হচ্ছে আপেল সুরা তৈরি করেন বা যে তার মতো মনে হয় উইথ পেশেন্ট লুক। এবং তিনি যখন আপেল সুরাটা ধীরে ধীরে আপেলের থেকে বার করেন, অর্থাৎ আপেলটাকে রস করে যখন তার থেকে যে রসটা বের হয় যিনি আর কি বার করেন, তার মতো মনে হয় হচ্ছে অটামকে। কারণ আমরা এর আগের স্ট্যান্ডাতে পেয়েছি যে অটাম হচ্ছে সমস্ত ফল ফুল এগুলোকে একদম তাদের পরিপক্ক অবস্থায় নিয়ে আসে, অর্থাৎ তাদেরকে পাকিয়ে নিয়ে আসে। তো সেই সিডার প্রেসারের মতো অটামকে মনে হয়। দাও মানে হচ্ছে ইউ ওয়াচেস দ্য লাস্ট ওজিং আওয়ার্স বাই আওয়ার্স, অর্থাৎ যে সিডার প্রেস থাকে, সিডার প্রেসার, তিনি হচ্ছে লাস্ট ওজিং আওয়ার্স, অর্থাৎ যে আপেলের থেকে যে শেষ রসটা যে ঝরে সেই রসটাকে একদম মনে হচ্ছে যেন খুবই ধৈর্যের সহকারে সেই সিডার প্রেসারটা দেখছেন। এবং তিনি কতক্ষণ ধরে দেখছেন? আওয়ার্স বাই আওয়ার্স। সে একদম তাদের মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, কিচ্ছু নেই, তিনি একদম ধীরে সুস্থে সেই জিনিসটাকে তা ঘন্টার পর ঘন্টা দেখছেন। কে দেখছেন? সিডার প্রেসার। আর সিডার প্রেসারকে কবি কাকে বুঝিয়েছেন? অটামকে। তো এখানে দেখো আমরা কিছু অটামের সাথে কিছু ইমেজারি চিত্র পাই, যেগুলো হচ্ছে প্রথমে একজন হচ্ছে কবি হচ্ছে একজন লেডি টাইপের কল্পনা করেছেন অটামকে, যে কিনা হচ্ছে একটা গ্রেনারি ফ্লোরে বসে আছেন, যার চুলগুলো হচ্ছে দুলছে, উইনোয়িং উইন্ডে চুলগুলো হচ্ছে দুলছে। নেক্সট আমরা যেই চিত্রটা পাই সেটা হচ্ছে হাফ রিফট ফারো সাউন্ড স্লিপ, অর্থাৎ কবি এখানে ফার্মারদের কথা বুঝিয়েছেন। কবি অর্থাৎ যারা হচ্ছে পপিস চাষ করে তারা হচ্ছে যেন ঝিমিয়ে আছে, চাষ করতে করতে তারা ঝিমিয়ে গেছেন সেই পপিসের গন্ধে। এবং তাদের যে পরবর্তী যে স্পেয়ার্স দ্য নেক্সট সোয়াথ, এবং তারা যেন সেই তারা যে ফসলটা চাষ করেছেন সেটা অর্ধেক কাটা হয়েছে এবং বাকি অর্ধেকটা পড়ে রয়েছে। কবি তারপর বলেছেন যে সামটাইমস লাইক এ গ্লিনার, এবং অটামকে আর কীরকম মনে হয়? গ্লিনার, যিনি হচ্ছে ফসল কাটার পর সেটা মাথায় করে নিয়ে যান, তার মতো মনে হচ্ছে, গ্লিনারের মতো। এবং শেষে কবি বলছেন যে সিডার প্রেসারের মতো অটামকে মনে হচ্ছেন, যিনি হচ্ছে আপেলের থেকে রস বার করেন বা আপেলের জুস বার করেন, তার মতো হচ্ছে অটামকে মনে হচ্ছেন। তো এই কয়টা ইমেজারি আমরা হচ্ছে স্ট্যান্সা 2-তে পাই। তো এবার আসি হচ্ছে নেক্সট স্ট্যান্সা 3-তে। তো এখানে আমরা পাচ্ছি হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং হোয়ার আর দে। তো কবি এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে বা আমাদের সামনে তুলে ধরছেন যে যে বলছেন যে কোথায় বসন্তের সেই গানগুলো? হ্যাঁ, কোথায় সেই বসন্তের গান? অর্থাৎ কবি এখানে এক প্রকার বসন্তকে হচ্ছে ব্যঙ্গ করে বলছেন যে অটমের এত সৌন্দর্যতা। এমনিতে তো আমরা জানি যে অটম হচ্ছে খুবই রুক্ষ শুষ্ক হয়, বৃষ্টি খুব কম হয়, কারণ উইন্টার এসে যাবে। এগুলো বেসিক্যালি ইউরোপিয়ান সাইডের কবিতা, তো তো ওদের ওখানে হচ্ছে সেই সামার আর স্প্রিংটাকেই হচ্ছে বেশ তারা সেখানকার লোকজন বেশি প্রেফার করেন। তাদের কাছে অটাম বা বলতে পারো উইন্টার এগুলো হচ্ছে তাদের কাছে খুব একটা পছন্দের না। তো কিন্তু কবি এখানে আমাদের কাছে বাইনারি এক প্রকার দৃশ্য তুলে ধরছেন, তিনি এখানে আমাদের কাছে অটমের সৌন্দর্যতা তুলে ধরছেন। তাই কবি এখানে আমাদের কাছে প্রশ্ন করছেন যে কোথায় সেই বসন্তের গানগুলো, মানে বসন্তকে এক প্রকার মক করছেন, যে তার কাছে অটম এত সুন্দর মনে হচ্ছে তিনি বসন্তকে এখন মক করছেন যে হোয়ার আর দ্য সংস অফ স্প্রিংস হোয়ার আর দে।
think not of them, you has your music too. কবি এখানে অটমকে বলছেন তুমিও সেই বসন্তের কথা আর মনে করো না, তোমার নিজস্ব এক প্রকার একটা সঙ্গীত রয়েছে, তোমার নিজের একটা কি বলবো একটা আর্টিস্টিক বা বলতে পারো তোমার নিজের একটা আলাদাই ছন্দ রয়েছে। while bare clouds bloom the soft dying day, এখানে বেয়ার ক্লাউডস বলতে কবি এখানে এক প্রকার যে ক্লাউডস রয়েছে বেয়ার মানে যেগুলো হচ্ছে বেমানান টাইপের, সেগুলো হচ্ছে সেই সফট ডাইং ডে সেগুলো ইভিনিংয়ে দেখা যাচ্ছে। আচ্ছা এর এর আগের একটা স্ট্যান্ডে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কবি স্ট্যান্ডার টুতে আমাদের কাছে যে টাইমের দৃশ্যটা তুলে ধরেছেন সেটা হচ্ছেন এক প্রকার নুন বা আফটারনুন টাইপের দুপুরের একটা দৃশ্য তুলে ধরেছেন। এর আগে আমরা দেখেছি স্ট্যান্ডা ওয়ানে তিনি হচ্ছে একটা মর্নিংয়ের দৃশ্য তুলে ধরেছেন, এবার স্ট্যান্ডা টুতে তিনি একটা নুনের দৃশ্য তুলে ধরেছিলেন, এবার স্ট্যান্ডা থ্রিতে তিনি একটা ইভিনিংয়ের দৃশ্য তুলে ধরেছেন। তো ইভিনিংয়ের দৃশ্যটা কীরকম, হোয়াইল বেয়ার ক্লাউডস ব্লুম দ্য সফট ডাইং ডে, অর্থাৎ বেয়ার ক্লাউডসগুলো হচ্ছে এক প্রকার যে বেমানান মেঘগুলো সেগুলো হচ্ছে কখন দেখা যাচ্ছে, যখন হচ্ছে দিনটা শেষ হয়ে যাচ্ছে, সফট ডাইং ডে এই কোমল মিষ্টি দিনটা যখন হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ ইভিনিংয়ের টাইমে আকাশে যেন এই বেমানান মেঘগুলো এসে পৌঁছেছে। অ্যান্ড টাচ দ্য স্টাবল প্লেইনস উইথ রোজি হিউ, অর্থাৎ ফসল স্টাবল প্লেইনস অর্থাৎ ফসল কাটার পর যে জমিতে যা যেটুকু ফসলের অংশ পড়ে থাকে বা ফসলের কাটা অংশটা যেটুকু পড়ে থাকে, দেখবে যে ফসলের ধানের উপরের অংশটা তো ধান, সেগুলো কাটার পরে ধানের গোড়াটা তো জমির মধ্যেই পড়ে থাকে। তো সেই জমিতে বিস্তীর্ণ জমি জুড়ে যখন সেই জমিটা যখন থাকে সেই জমিটার মধ্যে যখন বিকেল হয় তখন এমন মনে হয় যেন একটা গোলাপি হিউ বলতে এখানে রং, গোলাপি রঙের একটা আভা তৈরি হয়েছে এই মেঘগুলোর জন্য, অর্থাৎ মেঘের রিফ্লেকশানে এরকম একটা গোলাপি এনভায়রনমেন্টের তৈরি হয়েছে ইভিনিংয়ে, যেন যে সেগুলো হচ্ছে একদম সেই স্টাবল প্লেন্স অর্থাৎ যে ফসলের কাটা অংশগুলোকে একদম ছুঁয়ে যাচ্ছে। দেন ইন এ ওয়েলফুল কোয়ার দ্য স্মল gnats mourn, তারপর কি হচ্ছে ইন এ ওয়েলফুল কোয়ার অর্থাৎ একটা বিলাপরত বা দুঃখপূর্ণ শব্দ শোনা যাচ্ছে কাদের থেকে, দ্য স্মল gnats mourn, অর্থাৎ gnats বলতে এখানে মশা, অর্থাৎ বিকালের সময় আমরা দেখি যে মশা যারা থাকে তারা যখন পুরো বের হয় তারা একটা কিরকম একটা ভঁ ভঁ একটা আওয়াজ হয় মশাদের, তো সেই শব্দটা এখানে আমরা পাচ্ছি যে তাদের সেই শব্দটা শোনা যাচ্ছে ওয়েলফুল কোয়ার, তাদের একটা কিরকম ভব একটা শব্দ, সেই শব্দটা কিরকম মন টাইপের অর্থাৎ কেমন একটা শোকাচ্ছন্ন একটা পরিবেশ তৈরি হয়েছে। অ্যামং দ্য রিভার সোয়ালোস বর্ন অ্যালোফট, অর্থাৎ তাদের সেই শব্দটা হচ্ছে একদম পুরো যে রিভার্স রয়েছে পাশের সেই রিভারটার মধ্যে একদম ছেয়ে গেছে এবং এবং সেই রিভারটার সাথে যেন মনে হচ্ছে তাদের সেই মশাগুলোর শব্দটা একদম বয়ে যাচ্ছে। অর সিঙ্কিং অ্যাজ দ্য লাইট উইন্ড লাইভস অর ডাইজ, এবং তারা মনে হচ্ছে যেন তাদেরকে যেন সেই শব্দ সেখানে একটা যে মৃদু বাতাস বইছে সেই মৃদু বাতাসের সাথে তাদের শব্দগুলো যেন উপরে উঠছে নিচে নামছে, মানে এক প্রকার ঢেউ খেলানো একটা নদীর মধ্যে যেরকম একটা চিত্র তৈরি হয় ওয়েভসের, তো তাদের শব্দগুলোও যেন সেরকম ঢেউয়ের সাথে বয়ে যাচ্ছে। কাদের শব্দ, স্মল gnats-এর শব্দ। কীরকমভাবে কী দ্বারা বয়ে যাচ্ছে, অ্যাজ দ্য লাইট উইন্ড লাইভস অর ডাইজ, যখন লাইট উইন্ড উপরে ওঠে এবং নিচে নামে সেটা কবি এখানে আমাদের কাছে তুলে ধরছেন। দেন কবি বলছেন যে অ্যান্ড ফুল গ্রোন ল্যাম্পস লাউড ব্লিট ফ্রম হিলি বর্ন, এবং যখন একদম বয়স্ক কোনো একটা ল্যাম্প বা ভেড়া যখন হচ্ছে ব্লিটস মানে হচ্ছে যে সে যখন ডাকে ফ্রম হিলি বর্ন কোনো একটা পাহাড়ি সীমানা থেকে, তো সীমানা থেকে কোনো একটা পাহাড়ি সীমানা থেকে যখন কোনো একটা পূর্ণবয়স্ক সেই ইভিনিংয়ে যখন হচ্ছে ডাক দেয় তখন কি হয়, হেজ ক্রিকেট সিং, তখন মনে হয় যেন হেজ ক্রিকেটসরাও যেন হচ্ছে কী করে গান করছে। হেজ ক্রিকেটস মানে এক প্রকার ইনসেক্ট,
তো আমরা এখানে কি কি ইনসেক্ট একটা প্রকার ইনসেক্টের কথা পেলাম এবং একটা অ্যানিমেলের কথা পেলাম, সেটা কি ফুল গ্রোন ল্যাম্বস এবং হেজ ক্রিকেটস হচ্ছে ইনসেক্ট। তো এই ইনসেক্ট কী করছে হচ্ছে গান করছে। সেই ইভিনিংয়ে দুটো জিনিসের আপাতত আমরা পেলাম, একটা হচ্ছে ল্যাম্ব যে কিনা হচ্ছে ডাকছে, কোথা থেকে ডাকছে, হিলি বর্ন থেকে, এবং হেজ ক্রিকেট কী করছে, হেজ ক্রিকেট হচ্ছে গান করছে। অ্যান্ড নাও উইথ ট্রেভেল সফট, তো এবং আমরা আরও একটা পেলাম ট্রেভেল সফট মানে 3 গুণ কোমলতার সহকারে, ট্রেভেল মানে হচ্ছে 3 গুণ বা দ্বিগুণ, তো 3 গুণ কোমলতার সহকারে কি করছে, কে কি করছে, দ্য রেড ব্রেস্ট হুইসেলস। তো রেড ব্রেস্ট বলতে এখানে কবি হচ্ছে এক প্রকার পাখির কথা বলেছেন যার কিনা বুকটা হচ্ছে লাল রঙের, রেড ব্রেস্ট। তো এটা মূলত রবিন নামক এক প্রকার হচ্ছে পাখি, তার কথা কবি এখানে উল্লেখ করেছেন। তো তার রেড ব্রেস্ট হুইসেলস, সে হচ্ছে বাঁশি বাজাচ্ছে। তো কবির কাছে যেন মনে হচ্ছে ফ্রম এ গার্ডেন ক্রফট, কোনো একটা ক্ষুদ্র বাগিচা টাইপের একটা ক্ষেত থেকে, মানে গার্ডেন ক্রফট বলতে মানে ঘেরাও করা একটা ক্ষুদ্র বাগিচা থেকে মনে হচ্ছে যেন কোনো একটা রেড ব্রেস্ট পাখি হুইসেল মানে হচ্ছে বাঁশি বাজাচ্ছে বা বাঁশি বাজাচ্ছে এখানে মূলত। তো মনে হচ্ছে যেন কবির কাছে কোনো একটা রেড ব্রেস্ট কোনো একটা ক্ষুদ্র বাগিচা টাইপের ক্ষেত থেকে বাঁশি বাজাচ্ছে। কখন বাঁশি বাজাচ্ছে, একটা ইভিনিংয়ে। অ্যান্ড গ্যাদারিং সোয়ালোজ টুইটার ইন স্কাইস, এবং সোয়ালোজ অর্থাৎ যে হাঁস জাতীয় যে পাখি রয়েছে তারা হচ্ছে তখন কি করছে সেই ইভিনিংয়ে, তারা হচ্ছে আকাশে গ্যাদার মানে জমা হয়েছে এবং তারা টুইটার কি জানে তাদের নিজস্ব ডাকে তারা হচ্ছে ডাকাডাকি করছে। তো আমরা এই স্ট্যান্ডাতে একটা ইভিনিংয়ের চিত্র পেলাম। এই স্ট্যান্ডাতে কবি হচ্ছে স্প্রিংকে হচ্ছে কটাক্ষ করছে এবং অটামকে এখানে প্রায়োরিটি দিয়ে কবি বলছেন যে অটামের নিজস্ব একটা আলাদাই একটা মিউজিক রয়েছে, কবি এখানে আমাদের কাছে তুলে ধরছেন। এবং আমরা একটা বিকালে একটা আকাশের চিত্র পাচ্ছি যখন হচ্ছে বেয়ার ক্লাউডসগুলো আকাশে থাকছে এবং চারপাশের পরিবেশটা একটা রোজি হিউ টাইপের, একটা গোলাপি মানে গোলাপের রং, মানে গোলাপ এখানে রোজি বলতে গোলাপি টাইপেরই একটা কালারের কথা কবি এখানে বলছেন। তো একটা গোলাপি এনভায়রনমেন্টের একটা ইভিনিংয়ের এনভায়রনমেন্ট একটা তৈরি হয়েছে যখন কিনা মশারা হচ্ছে পার্শ্ববর্তী রিভারের মধ্য দিয়ে বাতাসের সাথে বয়ে যাচ্ছে হালকা হালকা বাতাসের সাথে। এবং সেই সময় হচ্ছে ল্যাম্ব কি করছে, ফুল গ্রোন ল্যাম্ব হচ্ছে পাহাড়ের সীমানা থেকে হিলি বর্ন থেকে জোরে ডাকছে, লাউড ব্লিট। দেন একটা ইনসেক্টের আমরা উল্লেখ পাচ্ছি, হেজ ক্রিকেট সেই সময় কি করছে, গান করছে। অ্যান্ড ট্রেভেলস অফ দ্য রেড ব্রেস্ট হুইসেলস ফ্রম এ গার্ডেন ক্রফট, এবং ছোট্ট কোনো একটা বাগিচা টাইপের ক্ষেত থেকে, ঘেরাও করা বাগিচা টাইপের ক্ষেত থেকে একটা হচ্ছে রেড ব্রেস্ট রবিন পাখি সে হচ্ছে কি করছে, হুইসেল করছে। এবং অ্যান্ড গ্যাদারিং সোয়ালোস টুইটার ইন দ্য স্কাইজ, এবং সোয়ালোস পাখিগুলো কি করছে, আকাশে হচ্ছে জমা হয়েছে এবং তারা নিজস্ব কিচিরমিচির এক প্রকার টুইটার করছে, তারা আকাশে টুইটারিং করছে। কারা করছে, সোয়ালোস। তো এই ছিল আমাদের ওড টু অটাম। আশা করি তোমরা আমার এই ভিডিওটি থেকে এই কবিতাটি সম্পর্কে যা তোমাদের ডাউটস ছিল সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। তো ঠিক আছে, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।